কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৪৪তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আসরার চৌধুরী। আজকের পর্বে আমরা রিটার্নস টু স্কেল কনসেপ্টটা দেখার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। রিটার্নস টু স্কেল, এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে রিটার্নস আর একটা হচ্ছে স্কেল। আমরা প্রথমে দেখি স্কেল বলতে কি বোঝায়। স্কেল একটা নির্দিষ্ট সময়ে একটা ফার্মের ম্যাক্সিমাম ক্যাপাসিটিকে বোঝায়। এই ম্যাক্সিমাম ক্যাপাসিটি আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা নির্ধারণ করব লেবার এবং ক্যাপিটাল, এই দুটো ইনপুট দিয়ে। ল্যান্ড আরেকটি ইনপুট আছে, কিন্তু যেহেতু আমরা গ্রাফের মাধ্যমে উপস্থাপন করব সেই জন্য আমরা দুটো ইনপুট নিচ্ছি। তাহলে স্কেল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে ফার্মের ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এখন কথা হচ্ছে রিটার্নস টু স্কেল, তাহলে কী হবে? ফার্মের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন করা, প্রোডাকশন করা, প্রোডাকশনের মাধ্যমে আউটপুট তৈরি করা। রিটার্নস টু স্কেল হচ্ছে স্কেল যদি আমরা পরিবর্তন করি, আউটপুট কিভাবে পরিবর্তিত হবে, এটাই হচ্ছে রিটার্নস টু স্কেল। এখন আমাদের প্রোডাকশন ফাংশন অর্থাৎ আউটপুট ফাংশনটা আবার দেখি। আমরা কিভাবে লিখেছিলাম? কিউ ইজ আ ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। গত দুটি পর্বে আমরা বলেছিলাম যে আমরা কিউ অর্থাৎ আউটপুটটাকে স্থির রাখছি, লেবার অ্যান্ড ক্যাপিটালটাকে বিভিন্ন কম্বিনেশন আমরা বের করছি। এর মাধ্যমে আমরা আইসোকোয়ান্ট কনসেপ্টটা দেখেছি। রিটার্নস টু স্কেল যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে আমাদের কিউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল। ডান দিকে কিন্তু দুটো চলক আছে, একটা লেবার, একটা ক্যাপিটাল। এখন লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি পরিবর্তিত হয়, অবশ্যই আউটপুটের উপর তার একটা প্রভাব ফেলবে। প্রশ্ন হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল কীভাবে পরিবর্তিত হবে? আমরা একটা কথা বারবার বলেছি, দুটো চলক যদি একসাথে পরিবর্তিত হয় তাহলে তাদেরকে একই মাত্রায় পরিবর্তিত হতে হবে। কেন? তার কারণটা হচ্ছে এটা যদি না হয় তাহলে আমাদের পক্ষে তুলনা করাটা কষ্টসাধ্য হবে। তাহলে রিটার্নস টু স্কেলের ক্ষেত্রে আমরা একটা সংজ্ঞা এভাবে দিতে পারি: লেবার এবং ক্যাপিটাল এই দুটো একই মাত্রায় পরিবর্তিত হবে। একই মাত্রায় পরিবর্তিত হওয়ার ফলে আউটপুটের উপর কী প্রভাব ফেলবে সেটাই রিটার্নস টু স্কেল দেখবে। তাহলে ফর্মালি আমরা বলতে পারি লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি দুটোই 5% হারে বাড়ে, এর প্রভাবটা আউটপুটের উপর কীভাবে পড়বে সেটাই হচ্ছে রিটার্নস টু স্কেল দেখে। কেউ যদি বলে যে না 5% না, লেবার অ্যান্ড ক্যাপিটাল 10% হারে বাড়বে, কোনো সমস্যা নাই, তখন আমরা দেখব এই দুটোই ইনপুট 10% হারে বাড়লে সেটা আউটপুটের উপর কী প্রভাবটা ফেলবে। সারণী এবং গ্রাফে যাওয়ার আগে আমরা রিটার্নস টু স্কেলের ইতিহাস সম্পর্কে একটু দেখার চেষ্টা করি সংক্ষেপে। অ্যাডাম স্মিথ 1776 সালে ওয়েলথ অফ নেশনসে স্পেশালাইজেশন আর ডিভিশন অফ লেবার এই দুটো কনসেপ্টের সূচনা করেন। তিনি দেখেছিলেন একটা ফ্যাক্টরিতে একটা উৎপাদন করতে গেলে নানান স্টেজে নানান রকমের স্কিল দরকার হয়। যিনি উদ্যোক্তা তিনি যদি যে স্কিলে যে লেবার দরকার তাকে যদি সেখানে রাখেন, আরেকটা স্টেজে যে স্কিলের লেবারটা দরকার তাকে যদি সেখানে রাখেন, তাহলে কি হচ্ছে? স্পেশালাইজেশন হচ্ছে, বিশেষীকরণ। এর ফলে শ্রমের বিভাজন হচ্ছে, যাকে আমরা ইংরেজিতে বলি ডিভিশন অফ লেবার। এর ফলে কি হবে? এর ফলে অ্যাডাম স্মিথ তখন বললেন যে লার্জ স্কেল প্রোডাকশন অর্থাৎ বৃহৎ আকারে যদি আমরা প্রডিউস করতে চাই তাহলে আমাদের জন্য সেটা সহজতর হবে। উনি রিটার্নস টু স্কেল শব্দটা বলেন নাই, এটা ঠিক, কিন্তু উনি বলেছিলেন এর ফলে যদি আমরা স্পেশালাইজড লেবার এবং ডিভিশন অফ লেবার করি তাহলে আমাদের আউটপুটটা আরও ভালো হবে। অ্যাডাম স্মিথের 100 বছর পরে জন স্টুয়ার্ট পেল এবং কার্ল মার্কস ব্রিটেনের শিল্প বিপ্লব চাক্ষুষভাবে দেখেন। সেখানে তারা একই সিদ্ধান্তে এসেছিলেন যে
বড় বড় কারখানা, বড় বড় ফার্ম তাদের ইনপুটগুলোর এফিশিয়েন্ট ব্যবহার করেন এবং এর ফলে আউটপুটটা ভালো হয়। এখনও কিন্তু রিটার্নস টু স্কেল শব্দটা আসে নাই। এই রিটার্নস টু স্কেল শব্দটা 1890 সালে আবারও অ্যালফ্রেড মার্শাল তার প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের ফর্মালি ইন্ট্রোডিউস করেন। রিটার্নস টু স্কেল গাণিতিক অর্থনীতি অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে আমরা কব ডাগলাস প্রোডাকশন ফাংশনের মাধ্যমে দেখি। এই ফাংশনটা 1928 সালে চার্লস কব এবং পল ডাগলাস নামে দুইজন মার্কিন অর্থনীতিবিদ প্রণয়ন করেন। এই প্রোডাকশন ফাংশনটার ফর্মটা কি? এর প্রোডাকশন ফাংশন ফর্মটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এ এল টু দ্য পাওয়ার আলফা কে টু দ্য পাওয়ার বিটা। এল এবং কে হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল, আলফা আর বিটা এই দুটো হচ্ছে তার পাওয়ার, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট আর কিউ তো আউটপুট। এই প্রোডাকশন ফাংশনের মাধ্যমে নানান রকমের রিটার্নস টু স্কেল আলোচনা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে করা হয়। এখন যে সারণীটা আমরা দেখছি সেটা আমরা 42তম পর্বে দেখেছি। এই সারণীটা এখন দেখা যাক। 42তম পর্বে যখন আমরা এই সারণীটা দেখেছি তখন আমরা তিনটা আউটপুট নির্ধারণ করেছিলাম। Q1 হচ্ছে 55, Q2 হচ্ছে 75, Q3 হচ্ছে 90। এই একই সারণী থেকে এবার আমরা অন্য একটা ইনফরমেশন বের করার চেষ্টা করব। আমরা রিটার্নস টু স্কেল কীভাবে সংজ্ঞায়িত করেছি? লেবার অ্যান্ড ক্যাপিটাল একই হারে বাড়বে, একই হারে বাড়ার সাথে সাথে আউটপুটের উপর তার কী প্রভাবটা হবে। এখানে দেখি তো আমরা প্রথম ঘরটা দেখি 20, এখানে লেবার অ্যান্ড ক্যাপিটালের মান কত? 1 লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি আমরা 2 করে ফেলি তাহলে কি হবে? আমাদের আউটপুট হবে 60। লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি আমরা 3 করি আমাদের আউটপুট হবে 90। লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি আমরা 4 করি আমাদের আউটপুট হবে 110। লেবার অ্যান্ড ক্যাপিটালের মান যদি আমরা 5 করি আমাদের আউটপুট হবে 120। তাহলে এই সারণী থেকে এখন এই যে হাইলাইটেড যে ঘরগুলো আমরা দেখছি তাতে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি, লেবার অ্যান্ড ক্যাপিটাল যদি প্রপোর্শনেটলি বাড়ে তাতে আউটপুট বাড়বে। কিন্তু এই যে মার্জিনাল চেঞ্জটা 20 থেকে 60, 60 থেকে 90, 90 থেকে 110, 110 থেকে 120, এই 5টা সংখ্যা যদি আমরা দেখি আমরা ইকোনমিক্সের একটা ফেনোমেনন দেখাতে পারি, ডিমিনিশিং রিটার্নস। এই কনসেপ্টটা এখন আমরা যেহেতু লেবার অ্যান্ড ক্যাপিটাল গ্রাফে দেখব, এই কনসেপ্টটাকে এখন আমরা নাম দেব রিটার্নস টু স্কেল। এটাতে এখন আমরা গ্রাফে এখন যাই। আমরা এখন যে সারণীটা দেখছি সেই সারণীটার বাম কলামে হচ্ছে লেবার ইনপুটস, 2 নম্বর কলামে হচ্ছে ক্যাপিটাল, 3 নম্বর কলামে হচ্ছে আউটপুট। আমরা লেবার অ্যান্ড ক্যাপিটাল 5 এবং 2 দিয়ে শুরু করছি। এরপরের রোতে কি দেখছি? লেবার অ্যান্ড ক্যাপিটাল দুটোই ডাবল হয়ে গেছে আমরা যে 5 and 2 থেকে শুরু করছি তার তুলনায়। সর্বশেষ রোতে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে লেবার অ্যান্ড ক্যাপিটাল 5 and 2 যে কম্বিনেশন দিয়ে আমরা শুরু করেছিলাম তার থেকে 3 গুণ মাত্রায় বেড়ে গেছে। তার মানে আনুপাতিক হারে প্রপোর্শনেটলি আমাদের লেবার অ্যান্ড ক্যাপিটাল একইভাবে বেড়ে যাচ্ছে। এর ফলে আউটপুটের উপর কী প্রভাব হচ্ছে দেখা যাক। আমরা 5 and 2 যখন হচ্ছে আউটপুট হচ্ছে 10, তারপর লেবার অ্যান্ড ক্যাপিটাল আমরা ডাবল করলাম, ডাবল করার ফলে কি হচ্ছে? আউটপুটও ডাবল হচ্ছে। এবার আমরা লেবার অ্যান্ড ক্যাপিটাল 5 and 2 তুলনায় 3 গুণ করলাম, 15 and 6, আউটপুট কত হচ্ছে? আউটপুট হচ্ছে 3 গুণ। তার মানে লেবার অ্যান্ড ক্যাপিটাল যে হারে বাড়ছে আউটপুট একই হারে বাড়ছে। অর্থাৎ এই বৃদ্ধির ব্যাপারটা হচ্ছে সমানুপাতিক, অর্থাৎ কনস্ট্যান্টলি বাড়ছে। এইটাকে আমরা বলি কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল।
এই সারণীটা যেটা আমরা এখন দেখলাম, এটা এখন একটা গ্রাফে দেখি। এই গ্রাফে অনুভূমিক অক্ষে লেবার, উলম্ব অক্ষে ক্যাপিটাল আছে এবং মানগুলো 5, 10, 15 লেবারের জন্য, মানগুলো 2, 4, 6 ক্যাপিটালের জন্য। আমরা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল দিয়ে শুরু করছি, পরে আমরা ইনক্রিজিং আর ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটাও দেখব। এখন আমরা তিনটা বিন্দু দেখছি, ও, এ, বি, সি। এই ও, এ, বি, সিটাকে আমরা যোগ করি। যোগ করে যে সরলরেখাটা পাচ্ছি, এই সরলরেখাটার নাম হচ্ছে এক্সপ্যানশন পাথ। পরবর্তীকালে আমরা এই এক্সপ্যানশন পাথ নিয়ে আরও বিশদ আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে ও এর যে ডিস্টেন্স, এ বির ডিস্টেন্সও তাই এবং বিসির ডিস্টেন্সও তাই, অর্থাৎ ও এ সমান সমান এ বি সমান সমান বিসি। তাহলে এই এ বি সি এই তিনটা বিন্দু দিয়ে যে তিনটা আইসোকোয়ান্ট যাচ্ছে, এদের মান কত? পূর্বের সারণীটা আবার দেখি আমরা। এ বিন্দুতে 10 কিউ এর মান, বি বিন্দুতে 20 কিউ এর মান, সি বিন্দুতে 30 কিউ এর মান। এখন আমরা গ্রাফে আসি। তাহলে লেবার অ্যান্ড ক্যাপিটাল যে হারে বাড়ছে, আউটপুট সেই একই হারে বাড়ছে। সেই জন্য এই গ্রাফে আমরা যে রিটার্নস টু স্কেল দেখছি, এটাকে বলি আমরা কনস্ট্যান্ট রিটার্নস টু স্কেল। এখন আমরা ইনক্রিজিং রিটার্নস টু স্কেলের গ্রাফ দেখি, তারপর আমরা ডিক্রিজিং রিটার্নস টু স্কেলের গ্রাফটা দেখব। এখনকার সারণীটা আগেরটার মতোই, লেবার 5, 10, 15, ক্যাপিটাল 2, 4, 6 আছে। আউটপুট কিউ প্রথমটা তো 10 হবেই। দ্বিতীয় আউটপুটটা কত? যখন আমরা লেবার অ্যান্ড ক্যাপিটাল ডাবল করেছি, দ্বিতীয় আউটপুটটা হচ্ছে 20-র চেয়ে বেশি। তৃতীয়বার যখন আমরা লেবার অ্যান্ড ক্যাপিটাল 3 গুণ করেছি, আউটপুটটা কত? 30-এর চেয়ে বেশি। তার মানে লেবার অ্যান্ড ক্যাপিটাল যে হারে প্রপোর্শনেটলি বাড়ছে, আউটপুট তার চেয়ে বেশি বাড়ছে। তাহলে সংজ্ঞাগতভাবে এটা ইনক্রিজিং রিটার্নস টু স্কেল হবে। এখন এটা আমরা গ্রাফে দেখি। এখনকার গ্রাফে আমরা আবার এবিসি, আমাদের তিনটা পয়েন্ট আছে। এ দিয়ে আমরা কিউ ইজ ইকুয়াল টু 10 আমাদের শুরু করেছি। ইনক্রিজিং রিটার্নস টু স্কেল যদি হয়, তাহলে বি বিন্দুতে কিন্তু আমরা 20 ইউনিটের চেয়ে বেশি আউটপুট পাবো। তাহলে আমাদের আইসোকোয়ান্টটা কেন বি এর আগে হবে? আমরা জানি হায়ার আইসোকোয়ান্ট হায়ার আউটপুট তৈরি করে। তাহলে বি বিন্দুতে যে আইসোকোয়ান্টটা যাবে, সেই আইসোকোয়ান্টটা অবশ্যই 20 ইউনিটের চেয়ে বেশি হবে। তাহলে 20 ইউনিটের আইসোকোয়ান্টটা বি বিন্দুর আগে হবে। একইভাবে সি বিন্দুতে যে আইসোকোয়ান্টটা যাবে, তার আউটপুটটা 30-এর চেয়ে বেশি হবে, যেহেতু এটি ইনক্রিজিং রিটার্নস টু স্কেল। তাহলে আমাদের কিউ ইজ ইকুয়াল টু 3 এই আইসোকোয়ান্টটা কোথায় থাকবে? বি বিন্দুর আগে থাকবে। এখনকার সারণীটা দেখি। এখনকার সারণীটা ঠিক আগের মতো, তবে এখানে আমরা এখন ডিক্রিজিং রিটার্নস টু স্কেলটা দেখাচ্ছি। ডিক্রিজিং রিটার্নস টু স্কেলের সংজ্ঞাটা কি? লেবার অ্যান্ড ক্যাপিটাল এই ইনপুট দুটো যে হারে বাড়বে, আউটপুট তার চেয়ে কম হারে বাড়বে। এবং এই সারণীটাতে আমরা তাই দেখছি যে 3 নম্বর কলামে কিউ ইজ ইকুয়াল টু 10, প্রথমটা তো ঠিকই আছে, কিন্তু যখন আমরা লেবার অ্যান্ড ক্যাপিটাল বাড়াচ্ছি, ডাবল করছি, তখন আউটপুট কত? 20-র চেয়ে কম। লেবার অ্যান্ড ক্যাপিটাল যখন আমরা 3 গুণ করছি, আউটপুট কত? 30-এর চেয়ে কম। এখন আমরা গ্রাফে আসি। আবার সেই এক্সপ্যানশন পাথে আমাদের এ, বি, সি এই তিনটা পয়েন্ট আছে। এ পয়েন্ট দিয়ে কিউ ইজ ইকুয়াল টু 10 আছে। বিতে এসে যেহেতু আমাদের ডিক্রিজিং রিটার্নস টু স্কেল, আমাদের আউটপুট ডাবল হবে না, ডাবলের চেয়ে কম হবে। তাহলে ডাবল আউটপুটটা কোথায় পাবো? বি এর পরে। কেন? হায়ার আইসোকোয়ান্টস হায়ার আউটপুট নির্দেশ করে। একই আর্গুমেন্টে সি বিন্দুতে যখন আমরা আসব, আউটপুট কিন্তু 3 গুণ হচ্ছে না, 3 গুণের চেয়ে কম হবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু 30 এটা সি বিন্দুর পরে থাকবে, কারণ ওই যে হায়ার আইসোকোয়ান্টস হায়ার আউটপুট নির্দেশ করে। আজকে আমরা রিটার্নস টু স্কেল দেখলাম। আগামী পর্বে আমরা কস্ট
খরচ বা ব্যয় এটা নিয়ে আলোচনা শুরু করব। আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।